নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বলেছেন খালেদা জিয়া। মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখার আহ্বান। নতুন বাংলাদেশ তৈরির সুযোগ নষ্ট করা যাবে না, মন্তব্য তারেক রহমানের। বিএনপি সংস্কার চায় না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ নেতাদের। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন ছিল জুলাই বিপ্লবের চেতনা, বললেন প্রধান উপদেষ্টা। মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন। আবু সাঈদের সমাধিতে এনসিপি নেতাদের শ্রদ্ধা, যৌক্তিক সংস্কারের প্রয়োজনে ফের মাঠে নামার হুঁশিয়ারি। জুলাই সনদ ঘোষণা না করায় ক্ষোভ অংশীজনদের। ফেব্রুয়ারি এপ্রিলকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি কমিশনের। হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। রাতের ভোটের দায় স্বীকার করে নুরুল হুদার জবানবন্দি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ফ্যাসিবাদের পতনের ফলেই সুযোগ হয়েছে নতুন করে বাংলাদেশ গড়ার। বলেন, নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার উপর জোর দেন বেগম খালেদা জিয়া। জুলাই গণ অভ্যুত্থান সূচনার বর্ষপূর্তিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত সভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, হত্যা, খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। প্রিয় দেশবাসী, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। এদিকে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তি তৈরি করতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে পিআর পদ্ধতির নির্বাচন আদৌ উপযোগী কিনা সবাইকে তা ভেবে দেখার আহ্বান জানান তিনি। বলেন, নতুন বাংলাদেশ তৈরির এই সুযোগ নষ্ট করা যাবে না। জুলাই গণঅভ্যুত্থান সূচনার বর্ষপূর্তি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন। রিপোর্ট ফরুক বাবুর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিন উদযাপন করেছে দলটি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়। মঙ্গলবার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ৭১-এর শহীদ মুক্তিযোদ্ধাদের যেমন বাংলাদেশ ভোলেনি, তেমনি ২৪-এর শহীদ ও যোদ্ধাদেরও ভুলবে না। গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ে শহীদদের ঋণ পরিশোধের এখনই সময় বলেও জানান তিনি। বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। আরো একবারের জন্য ভুল করা চলবে না। সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। এ সময় তারেক রহমান বলেন, পিআর পদ্ধতির নির্বাচন প্রস্তাবের আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা তাও ভেবে দেখতে হবে। বিশ্বের কোনো কোনো দেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে, তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। চলমান সংস্কার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সব প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে উত্তম কিনা সেটি বিবেচনা করা দরকার। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার এবং বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া। রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখার স্বার্থে জনরায় নির্বাচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা কার্যক্রম অব্যাহত রাখবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং একটি ইস্যুকে আরেকটি ইস্যুর সঙ্গে শর্তের বেড়াজালে আবদ্ধ না করে ফেলা যৌক্তিক বলে গণতান্ত্রিক আমি জনগণ বিশ্বাস করে বা মনে করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের কল্যাণে প্রতিটি রাজনৈতিক দলই যার যার বিবেচনায় উত্তম প্রস্তাবটাই উপস্থাপন করেছেন। তবে প্রস্তাব ভালো হলেও সকল প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য উপযোগী কিনা সেটি বিবেচনা করার জন্য আপনাদেরকে আমি বিনীত আহ্বান জানাবো। সংস্কার ইস্যুতে সরকারকে ব্যস্ত রাখতে পারলে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত রাখা যাবে, এমন ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপি সংস্কার চায় না বলে সুচতুরভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানালেন, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো আপোষ নেই। অনুষ্ঠানে সমমনা দলগুলোর পক্ষ থেকেও রাজনৈতিক ঐক্য ধরে রাখার অঙ্গীকার করা হয়েছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন এম সেলিম ও আরিফুল ইসলাম মাসুম। আমার শাহাদাত বাবার কে আমার বুকের তান খালি করলো, কে আমার বুক চেয়ে আমার বাবারে নিল, আমার আল্লাহ বাঁচা রাখছে। আপনারা সবার কাছে আমি বিচার চাই। আমার ভাইয়ের যেভাবে খুন করছে আমরাও ঠিক শেখ হাসিনার ফাঁসি এবং আওয়ামী লীগ যারা এই নির্মমভাবে গণ উদ্যানে ছাত্রদের ভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদের সবার জন্য বিচার হয়। প্রত্যেকটা শহীদের হত্যার বিচার হোক, স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে প্রত্যেকটা শহীদের হত্যার বিচার করা হোক। আমার 17 বছর ছেলেকে এই স্বাধীন দেশে যেভাবে গুলি করে হত্যা করেছে, এর বিচারটাই আমি 1 বছর হয়ে গেছে, আমরা এখনো কোনো খুনির বিচার আমরা দেখতে পাই নাই। কেন যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল? এটা দল করা তো কোনো অপরাধ না, দল সবাই করে। এটার জন্য যেভাবে এভাবে গুম করে রাখবে
এই কান্না স্বজন হারানোর, এই কষ্টের কোনো সান্ত্বনা হয় না। তারপরও সবার চেষ্টা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার। গণতন্ত্র উদ্ধারের আন্দোলন একটি ধারাবাহিক প্রক্রিয়া, তার সর্বশেষ পরিণতি 5ই আগস্ট 2024। সেজন্য বিএনপি শ্রদ্ধার সঙ্গে বিগত 17 বৎসর সহ জুলাই আগস্টকে স্মরণ করে। মতভেদ থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনোভাবেই আমরা বৃহত্তর স্বার্থের জন্য আমরা ক্ষুদ্র স্বার্থ ভুলে গিয়ে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে সকল রাজনৈতিক দলকে। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই কিন্তু বিএনপি 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছে। নতুন বাংলাদেশ নির্মাণের জন্য তারা জীবন দিয়েছে, আমরা জীবন দিয়ে তাদের স্মরণীয় বরণীয় করে রাখবো। আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে দেশটা এক তারেক রহমান আমাদের হারিয়ে যাওয়া যারা সহযোদ্ধা তাদেরকে কিভাবে মনে করছেন। পতিত স্বৈরাচার আর যেন তারা রাজনীতিতে অনুপ্রবেশ করতে না পারে, তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারের সাথে যারা আপোষ করবে তাদেরকে একই পরিণতি হবে। পতনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে নির্বাচনে জনগণের ভোটে ইনশাল্লাহ দেশের ক্ষমতায় আসবে এবং আমরা জনগণের জন্য কাজ করব। বিএনপি আগামী দিনে ক্ষমতা আসুক বা না আসুক, জনগণের পাশে সর্বতভাবে সবসময় থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, এদেশের মানুষ চেষ্টা করবে যাতে গণতন্ত্র ফিরে আসে। জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসায় তাহলে আমরা আমাদের সব শক্তি দিয়ে আমরা এই পরিবারগুলোর পাশে থাকব। আমরা অবিলম্বে ভোটের অধিকার চাই এবং নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি। মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোট দিতে পারে না, ভোটাধিকার আদায় করতে পারে না। মানুষের আকাঙ্ক্ষাতে ভোট দেওয়ার জন্য মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করতেছে। জুলাই গণ অভ্যুত্থান সূচনার বর্ষপূর্তিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত সভায় যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ এই অনুষ্ঠান শুরু হয় বিকেল 3টায়। আলোচনায় যোগ দেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা যেহেতু একটা লম্বা লড়াই করেছি এই গণতন্ত্রের জন্য, আমাদের একটা দায়বোধ আছে। সেজন্য যতবারই এই সরকার আমাদেরকে বিভিন্ন বিষয়ে ডেকেছে, আমরা মত পথের ঊর্ধ্বে উঠে আমরা সবাই একত্রিত হয়েছি। যারা গণ অভ্যুত্থানে দল মত নির্বিশেষে যেসব দলের ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ছিল, সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ নির্বাচনের ব্যবস্থার জন্য আমরা বিএনপিকে আহ্বান জানাই। 16টা বছর আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই, আমরা রাজপথে যে লড়াইটা করেছি, আমরা কি একটা লোকাল গভর্নমেন্টের ইলেকশনের জন্য আমরা কি লড়াই করেছি? আমরা নিশ্চয়ই না। একটা জনগোষ্ঠী যদি তার নিজের মধ্যকার বিরোধ মীমাংসা করতে না পারে, নিজেরা দ্বন্দ্বে লিপ্ত থাকে, তাহলে সে বহিঃশক্তির কাছে পদানত হতে বাধ্য। আগামীতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেয়, যাদেরকেই দায়িত্ব দেবে, আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতের সামনে রাখতে হবে, যাতে আমরা জীবনে যাই করি আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায়। সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি, সবার জন্য বাংলাদেশ আমরা সব দল মিলে গড়ব ইনশাআল্লাহ। আগামী দিনে আজকে যাদের মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই মঞ্চ আরো সঠিক নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে তার যোগ্য অভিধায় পৌঁছে দিতে পারবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভির সভাপতিত্বে সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। এটা ঐক্যের প্ল্যাটফর্ম হোক, যারা যা বলে বলুক, আমরা যদি যারা ঐক্যের কথা আমরা বলেছি, যদি আন্তরিকভাবে বলে থাকি, যদি মনে প্রাণে যদি মানি, তাহলে আমরা যে কোনো মূল্যেই হোক এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা জায়গা তো ঐক্য মতে পৌঁছবো। আমাদের ওই সমস্ত সন্তান, আমাদের ওই সমস্ত ভাই যারা নিহত হয়েছে, তাদের পরিবার, আমাদের সেই সমস্ত পঙ্গু সন্তান ভাইদের, তাদেরকে সামনে নিয়ে, তাদের মায়ের অশ্রুধারকে নিয়ে বীরের রক্তস্রোতকে যেন আমরা কখনো বৃথা হতে না দেই। আলোচনা, স্মৃতিচারণ ও আগামীর বাংলাদেশের বক্তব্যে পুরো অনুষ্ঠান জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার কথা ছিল সবার কণ্ঠে। জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নে সবার আগে প্রয়োজন খুনিদের বিচার, এমনটাই বলছেন
শহীদ পরিবারের সদস্যরা। সেই সঙ্গে সংস্কারের গুরুত্বের পাশাপাশি দ্রুত, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিলেন তারা, যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে বিশ্বাস করছেন এখানে আসা সাধারণ মানুষ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন ছিল জুলাই বিপ্লবের চেতনা। লক্ষ্য ছিল রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। তিনি বলেন, সামনের পথ অনেক কঠিন হলেও বড় ধরনের সম্ভাবনাও রয়েছে। স্বৈরাচার আবার কোনোভাবে যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। আমাদের সামনের পথ অনেক কঠিন। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে তিনি বলেন, মাসব্যাপী কর্মসূচি শুধু জুলাইয়ের সাথে সম্পৃক্তদের স্মরণ নয়, বরং একটি নতুন শপথ। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন ছিল জুলাই বিপ্লবের চেতনা। জনগণ 16 বছর পর অভ্যুত্থানের মাধ্যমে তাদের সেই লক্ষ্য পূরণ করেছে। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। ডক্টর ইউনূস বলেন, জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করতে হবে, পাশাপাশি সংস্কারের সুযোগ ধরে রাখতে হবে। জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। জুলাই মাসকে গণজাগরণ এবং ঐক্যের মাসে পরিণত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সম্ভাবনাও আছে। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এক পাও পিছু হটবে না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া দেশের মানুষের অধিকার আদায়ে প্রয়োজনে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। রংপুর থেকে শাহনওয়াজ জনির ক্যামেরায় জুয়েল আহমেদের রিপোর্ট। গণ অভ্যুত্থানের সাহসিকতার অনন্য নায়ক রংপুরের পীরগঞ্জের আবু সাইদ। 2024 সালের 16 জুলাই শহীদ হন তিনি। তার মৃত্যুতে ফুঁসে ওঠে দেশের ছাত্র সমাজ। বৈষম্য বিরোধী আন্দোলন পরিণত হয় শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনে। জুলাই আন্দোলনের সূচনার দিন অর্থাৎ 1 জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। শোকাহত পরিবারকে সমবেদনা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিদ আলম, আব্দুল হান্নান মাসুদ, তাসমিন জারা, নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শুধু স্বৈরাচারী সরকার পতন আন্দোলন ছিল না, তা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি। গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আজকে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি কেউ আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। এবং আমরা 3রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। দলটির নেতারা বলেন, অধিকার আদায় না হওয়া পর্যন্ত পিছু হাঁটবেন না তারা। সরকারের সমালোচনাও ছিল তাদের কণ্ঠে। যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে
মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে। বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। যাদের উপর দায়িত্ব ছিল সেই নতুন বন্দোবস্ত কায়েম করার, ফ্যাসিবাদী বন্দোবস্তকে ভেঙে নতুন প্রত্যাশা বিনির্মাণ করার, পূরণ করার, সেই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রত্যাশাকে পূরণ করতে ব্যর্থ হয়েছে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় রংপুরের নগর প্রদক্ষিণ করে এনসিবির পদযাত্রা। স্থানীয় জেলা স্কুল মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। এ সময় দলের মুখ্য সমন্বয়ক সার্জিজ আলম বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো আশা পূরণ হয়নি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিগত 1 বছরে আমাদের যত আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলোর আমরা প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল পাইনি। এ কারণে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশে বিচার, সংস্কার এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যকে সামনে রেখে দেশ গড়তে জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টির জন্য আবশ্যক ছিল। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন হবে এমন প্রত্যাশা দলটির নেতাকর্মীদের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। জুলাই বিপ্লবের সূচনার 1 বছর অতিবাহিত হলেও জুলাই সনদ ঘোষণা না হয় ক্ষোভ প্রকাশ করেছেন রাজনীতিবিদরা। মঙ্গলবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে নেতারা বলছেন, শহীদদের রক্তের বিনিময়ে ক্ষমতা এলেও জুলাই সনদ ঘোষণা না করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। জুলাই বিপ্লবের চেতনা যেন ব্যবসায় রূপ না নেয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান রাজনীতিবিদদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। 5 আগস্ট হাসিনা সরকারের পতন ঘটলেও পতনের সূচনা হয়েছিল গত বছরের জুলাই থেকে। আর জুলাই বিপ্লবের সূচনার বছরপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও জোট। আমাদের দুজনের রক্তের স্রোতে রাজপথে ভেসেছে, আমরা ফ্যাসিবাদের পতন ছাড়া কেউ ঘরে ফিরে যাব না। মঙ্গলবার সকালে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি। সভায় রাজনীতিবিদ, কলামিস্ট ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তৃতায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবের 1 বছরেও জুলাই সনদ ঘোষণা করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা। তারা এখন পর্যন্ত জুলাই সনদ প্রক্লেমেশন করতে পারেন নাই। এটা প্রমাণ করে যে তারা শহীদদের প্রকৃতভাবে তারা মূল্যায়ন করছেন না। কারণ যে বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় আসছেন, আজকে পর্যন্ত সেই বিপ্লবে একটি প্রক্লেমেশন না করতে পারার থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে গণসংহতি আন্দোলন। ৭১-এর পরে ছাত্র জনতার সবচেয়ে বড় আন্দোলন জুলাই অভ্যুত্থান। পরাজিত শক্তি অভ্যুত্থান ব্যর্থ করতে চক্রান্ত চালাচ্ছে বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। এখনো পরাজিত ফ্যাসিস্টরা তারা নানাভাবেই এই অভ্যুত্থানকে, তার অর্জনকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক, ত্রাস সৃষ্টি করে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এইভাবে তারা জুলাই মাসব্যাপী হয়তো এই ধরনের আতঙ্ক এবং ত্রাস সৃষ্টির উদ্যোগ নিয়েছে। জুলাই বিপ্লব উপলক্ষে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। জুলাই ঘোষণাপত্রে 18 সালের কোটা আন্দোলনের ইতিহাস এড়িয়ে গেলে ওই ইতিহাস দেশের মানুষ গ্রহণ করবে না বলে মন্তব্য করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। 18 সালের ইতিহাস রচিত না হলে 24-এর ইতিহাস রচিত হতো না। সুতরাং যে ঘোষণাপত্র ঘোষণা চান, শহীদ মিনারে কোনো ঘোষণাপত্র আমরা মানব না। আমাদের কথা ক্লিয়ার, এই সরকারকে ঘোষণাপত্র দিতে হবে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে দিতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর হওয়ার আহ্বান জানায় গণ অধিকার পরিষদ। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ বা দিনক্ষণ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই 2 সময়সীমা ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথাসময়ে ভোটের তারিখ ও তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনী বরাদ্দ নিয়ে কোনো কার্পণ্য করবে না সরকার। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ।
গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর প্রায় 5 দিন পর সিইসি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, বিভিন্ন বিষয়ে কথা হলেও সেদিন জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্য ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এটা আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এটুকু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। সিইসি জানান, স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন আয়োজনে পুরোদমে কাজ চলছে কমিশনের। আমাদের প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন যে যা নিচ্ছি এটা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছি, তো স্থানীয় সরকারকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি নেই। তবে যদি এমন হয় যে স্থানীয় সরকার নির্বাচন করতে হয় তাহলে আমাকে ভোটার লিস্টে ব্যবহার করতে পারবো না, প্রকিউরমেন্টের ম্যাটেরিয়াল সেটা তো হতে পারে, বাট আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই নিয়েছি, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা স্থানীয় নির্বাচনের ক্ষমতা বলছেন না। তো এদিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন সুষ্ঠু করতে বাজেট নিয়ে কোনো পিছুটান নেই সরকারের। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনে অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করব না। কমিশনের চাহিদা অনুযায়ী নির্বাচনী অর্থ বরাদ্দ নিশ্চিতের ইঙ্গিত দেন অর্থ উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর আবেদনে 7 জুলাই শুনানির জন্য পরবর্তী দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। তবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী অভিযোগ গঠনের উপর কোনো শুনানি করতে চাননি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য অপর 2 আসামি পলাতক থাকলেও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামিদের অপরাধের বর্ণনা দিয়ে অভিযোগ গঠনের আবেদন জানান। সো ইট ওয়াজ ওয়াইড স্প্রেড, সারা বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে এটা সংগঠিত হয়েছে, সর্বত্র যেখানে যেখানে সম্ভব হয়েছে। সুতরাং এটা ওয়াইড স্প্রেড, এটা কোয়ান্টিটিতে, নাম্বারে এবং স্থানের ব্যাপকতায়। আর এটা সিস্টেম্যাটিক, কারণ সারা দেশের সব জায়গাতে একই পদ্ধতিতে হামলাটা হয়েছে এবং একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সো আওয়ার হাম্বল প্রেয়ার, এই 5টি চার্জ যেটা আমরা এই 3 জন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য। তবে পর্যাপ্ত সময় না পাওয়ায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানির জন্য সময়ের আবেদন করেন। এই মামলার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় আমি পাইনি। অনেক সামনে ভলিউম অফ পেপারস আছে, সেই পেপারসগুলি দেখা বোঝা একটু সময়ের ব্যাপার, সেই কারণে এবং ইন দি মিনটাইম আমি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন। সব কিছু মিলিয়ে লার্নেড কোর্টের কাছে আমি এই আবেদন করেছি, লার্নেড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছে। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার পক্ষে থাকবে। আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তার পক্ষে ইতিপূর্বেও আমি তার পক্ষেই ছিলাম রাষ্ট্রপক্ষে, আজকেও আমি রাষ্ট্রপতি তার পক্ষে। মেলর্ড, আমি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে নিযুক্ত আইনজীবী। এট দিস স্টেজে মেলর্ড আমি কোনো সাবমিশন রাখছি না। ফার্দার স্টেজে আমার স্ট্র্যাটেজি এবং কেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের সামনে সাবমিট করব। 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রহসনের নির্বাচন আয়োজনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক সিইসি কে এম নুরুল হুদা।
আদালতে সাবেক সিইসি কে এম নুরুল হুদা জানিয়েছেন 2018 সালে তার অধীনে আয়োজিত জাতীয় নির্বাচন ছিল প্রহসনমূলক। মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে এই স্বীকারোক্তি দেন তিনি। জবানবন্দি দেওয়ার পর সাবেক এই সিইসিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে 22 জুন উত্তরার নিজ বাসভবনে কে এম নুরুল হুদাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। পরদিন আদালতে তোলা হলে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল সহ 11 জনের বিরুদ্ধে শেরেবাংলা থানায় মামলা করে বিএনপি। এর আগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের কাছে মামলার আবেদনের অনুলিপি পৌঁছে দেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিয়ে আর দুশ্চিন্তায় থাকতে চান না ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির স্বার্থে এনবিআরকে এক মুহূর্তের জন্য অকার্যকর দেখতে চান না তারা। এনবিআর যেন আর কোনোভাবেই অস্থির না হয় সেজন্য মধ্যস্থতা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। এনবিআর সংস্কার ইস্যুতে গত মে মাস থেকে আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি সহ ধারাবাহিক কর্মসূচির মধ্যে গত শনি রবিবার কমপ্লিট শাটডাউন আন্দোলনের চূড়ান্ত রূপ নেই। তবে ব্যবসায়ীদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত কর্মসূচি থেকে সরে আসেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। তবে ব্যবসায়ীরা নিশ্চিত হতে চান আর অস্থির হবে না এনবিআর। একটা আলোচনা হয়েছে, সমাধান হয়েছে এবং সবাই এখানে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। এখানে ওনাদের নিয়ে যদি আমাদের টেনশন করতে হয় তাহলে আমাদের ব্যবসা করতে হবে না। আমরা তাহলে ব্যবসা কার্য করবো না। আমাদের মূল কাজই হলো ব্যবসা পরিচালনা করা, শিল্প কারখানা পরিচালনা করা, আর ওনাদের কাজ ওনারা করবেন। এনবিআর সারা বাংলাদেশের যত 64টা জেলার কমপ্লিট গভর্নমেন্টের রেভিনিউ, আমাদের ডিউটি পেমেন্ট, কোনো কিছুতে এক মুহূর্তের জন্য, একদিন তো অনেক বড় হয়ে গেল, এক মুহূর্তের জন্য এনবিআরকে ছাড়া আমাদের কিন্তু চলবে না। তাদের স্পষ্ট বক্তব্য, প্রতিষ্ঠানটির কার্যকারিতা অনুধাবন করা উচিত সরকার ও এনবিআর কর্মকর্তা কর্মচারীদের। আর কোনো ঝামেলা যেন না হয় সে ব্যাপারে বিজনেস কমিউনিটির যদি কোনো রোল প্লে করতে হয়, বিজনেস কমিউনিটি সবসময় প্রস্তুত, কারণ এটা আমাদের রুটি রুচির বিষয়, দেশের অর্থনীতির বিষয়, লাইফ লাইন। তো সুতরাং আমাদেরকে আহ্বান করলে আমরা অবশ্যই থাকবো, আর আমরা আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না। সরকার যে একটা ক্যাবিনেট কমিটি করে দিয়েছে, এতে যদি আমাদের রিফর্ম করতে হবে, এনবিআরের রিফর্ম লাগবেই এবং এটার একটা যুগোপযোগী একটা আমাদের এনবিআর গঠন করতে হবে। তাতে কিন্তু কেউই কিন্তু এটাকে অপোজ করছে না। কিন্তু এই এখন যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা ওপেন এন্ডলি বলেছি যে আমরা সাপোর্ট করব মধ্যস্থতা। দেশের অর্থনীতির স্বার্থে স্বচ্ছ শক্তিশালী কার্যকর এনবিআর চান ব্যবসায়ীরা এবং আমরা আশ্বস্ত। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সহানুভূতির সাথে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে কিছু বিতর্কিত লোকের কারণে দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার ও বৈষম্যের অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করে, বিগত সরকার মুক্তিযোদ্ধা সংসদকে ভুয়া মুক্তিযোদ্ধাদের আখড়াতে পরিণত করে। তেমনি বর্তমান সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে কতিপয় বিতর্কিত মানুষের কারণে মুক্তিযোদ্ধারা বৈষম্যের শিকার হচ্ছেন। জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত এরকম মুক্তিযোদ্ধাদের কমান্ড কাউন্সিলে না রাখায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বর্তমান কমিটির 2-4 জন ছাড়া বাকিরা আওয়ামী দোসর বলেও অভিযোগ করা হয় সংগঠনের পক্ষ থেকে। বর্তমান কমিটি বিতর্কিত বলেও মন্তব্য করেন তারা। রাজধানী মোহাম্মদপুরের বসিলায় আল বিরুনি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের উদ্বোধন উপলক্ষে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসপাতালের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান শেখ সাবিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাবিন আমিনুস আল বিরুনি। আরও বক্তব্য রাখেন হাসপাতালের প্রতিষ্ঠাতা এক্সিকিউটিভ ডাইরেক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। অতিথি হিসেবে ছিলেন আকিজ মোটরসের ডাইরেক্টর শেখ আমিন উদ্দিন ও আকিজ বিডির ডাইরেক্টর শেখ আজিজ উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ম্যানেজার অ্যাডমিট মোহাম্মদ ইউসুফ আলী সিরাজি।
আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স হয়েছে কক্সবাজারে। কক্সবাজারের একটি হোটেলে এই আয়োজনে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন, আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপ কুমার সাহা ও শেখ জামিল উদ্দিন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সানশাইন ব্র্যান্ডের ভোগ্যপণ্য বিক্রয় সংশ্লিষ্ট সকল প্রতিনিধিরা এতে অংশ নেন। অনুষ্ঠানে 2025 সালের ব্যবসায়িক পরিকল্পনা এবং প্রাসঙ্গিক নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। সংবাদ শেষ করব আমরা ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বলেছেন খালেদা জিয়া। মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখার আহ্বান। নতুন বাংলাদেশ তৈরির সুযোগ নষ্ট করা যাবে না মন্তব্য তারেক রহমানের। বিএনপি সংস্কার চায় না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ নেতাদের। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন ছিল জুলাই বিপ্লবের চেতনা বললেন প্রধান উপদেষ্টা। মাসব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন। আবু সাইদের সমাধিতে এনসিপি নেতাদের শ্রদ্ধা। যৌক্তিক সংস্কারের প্রয়োজনে ফের মাঠে নামার হুঁশিয়ারি। জুলাই সনদ ঘোষণা না করায় ক্ষোভ অংশীজনদের। ফেব্রুয়ারি এপ্রিলকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি কমিশনের। হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। রাতের ভোটের দায় স্বীকার করে নুরুল হুদার জবানবন্দি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ। শুভরাত্রি।